তারিখটা ছিল 25শে এপ্রিল 2025। ফরিদাবাদের পাল্লা থানায় তখন সকালের ব্যস্ততা। ঠিক সেই সময়ই থানায় হন্তদন্ত হয়ে ঢুকে পড়েন দুই ব্যক্তি, অরুণ সিং এবং তার বাবা ভূপ সিং। এবং থানায় ঢোকার পর থেকেই অরুণের চোখে মুখে ছিল এক গভীর উদ্বেগ আর অস্থিরতা। এরপর কাঁপা কাঁপা গলায় সে ডিউটি অফিসারকে জানায় যে গত রাত থেকে তার স্ত্রী তনুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে অরুণ আরও বলে, স্যার, তনু গতকাল বাজারে গিয়েছিল, কিন্তু রাত পার হয়ে গেলেও সে আর ঘরে ফেরেনি। এমনকি আমরা আমাদের পরিচিত সব জায়গায় খুঁজেছি, আত্মীয়দের ফোন করেছি, কিন্তু কোনো হদিশ পাচ্ছি না। অতএব অরুণের কথা বলার ধরন আর সেই করুণ চেহারার আকুতি দেখে কর্মরত পুলিশ অফিসাররাও মুহূর্তের জন্য অন্য কিছু ভাবতে পারেনি। কিন্তু অরুণের সেই অস্থিরতা আর উৎকণ্ঠা দেখে পুলিশ খুব স্বাভাবিকভাবেই তাদের অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয় এবং খুব দ্রুতই একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে দেয়। তবে সেই মুহূর্তে ওই থানায় কারোরই কল্পনাতে ছিল না এই সাধারণ দেখতে এক নিখোঁজ ডায়েরির আড়ালে আছে এক হাড় হিম করা রহস্য, যার ফলে তা উন্মোচনের পর পুরো শহর স্তব্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকে নিশ্চয়ই অজয় দেবগন বা মোহনলালের সেই বিখ্যাত সিনেমা দৃশ্যম দেখেছেন। আর সেই সিনেমায় দেখানো হয়েছিল কিভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি অপরাধকে পুলিশের চোখের আড়ালে বছরের পর বছর ধামা চাপা দিয়ে রাখা যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন রূপালী পর্দার সেই হাড় হিম করা চিত্রনাট্য বাস্তবেও কেউ হুবহু প্রয়োগ করার দুঃসাহস দেখাতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ ফরিদাবাদের এই তনু রাজপুত কেসের পরতে পরতে আপনি এমন কিছু মিল খুঁজে পাবেন যা দেখলে আপনার মনে হবে হয়তো এই ঘটনার নেপথ্যে থাকা মাস্টার মাইন্ড দৃশ্যম সিনেমাটি থেকেই অনুপ্রেরণা নিয়েছে। এবং সিনেমাটিতে লাশ লোকানোর সেই অদ্ভুত কৌশল আর পুলিশের চোখে ধুলো দেওয়ার সেই নিখুঁত অভিনয় ঠিক একই ধরনের এক অন্ধকার ছক কষা হয়েছিল বাস্তবেই। হয়তো এই মুহূর্তে আপনি ভাবছেন তনুর নিখোঁজ হওয়ার সাথে এই সিনেমার কি সম্পর্ক থাকতে পারে, আর কেনই বা আমি বারবার দৃশ্যম সিনেমার কথা আপনাদেরকে বলছি। তবে ধৈর্য ধরুন, কারণ এই কাহিনীর গভীরে এমন সব সত্য লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। এবং সিনেমার পর্দা আর বাস্তবের এই ক্রাইমের মধ্যে যে ঠিক কতটা ভয়ঙ্কর মিল আছে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে চলুন গভীরে যাওয়া যাক, কিভাবে এই ঘটনার মাস্টার মাইন্ড হুবহু দৃশ্যম সিনেমার সেই ভয়ঙ্কর কৌশল বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করল এবং কিভাবে একজন অতি সাধারণ মানুষ সিনেমার সেই নিখুঁত অপরাধের ছক নিজের জীবনে নামিয়ে আনল। তবে সেটা জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, কারণ আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের পরিবার খুব দ্রুত 5000 সদস্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর যারা নিয়মিত আমাদের এই ডকুমেন্টারি ভিডিওগুলো দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আপনাদের এই ভালোবাসাই আমাদের পরবর্তী রহস্যগুলো আপনাদের সামনে নিয়ে আসতে সাহায্য করে। তো চলুন জেনে নেওয়া যাক পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি জমা পড়ার পর তদন্ত কোন দিকে মোড় নিল। পাল্লা থানায় অরুণের করা সেই নিখোঁজ ডায়েরির উপর ভিত্তি করে তদন্তকারী অফিসাররা যখন রোশননগর এলাকায় পৌঁছালো, তখন তারা আশা করেছিল তনুর নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো প্রখ্যাদর্শী বা কোনো গুরুত্বপূর্ণ সূত্র তারা খুঁজে পাবেন। কিন্তু এলাকার প্রতিটি মোড়ে এবং প্রতিবেশীদের বাড়িতে গিয়ে কথা বলতে শুরু করতেই পুলিশ এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। কারণ পুলিশের মনে তখন কোনো ক্লু না থাকলেও এলাকার মানুষের কাছে যেন এই নিখোঁজ রহস্যের সমাধান আগে থেকেই জানা ছিল। এরপর তদন্তকারী অফিসাররা যখন তনুর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেন, তখন প্রায় প্রতিটি প্রতিবেশী অত্যন্ত দৃঢ়তার সাথে পুলিশকে একই কথা জানায়। তারা জানায় যে তনু সম্ভবত অন্য কোনো এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং সেই সুযোগেই সে তার হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে গেছে। আর পুলিশ যখন তাদের কাছে এই তথ্যের সত্যতা জানতে চায়, তখন প্রতিবেশীরা এক বাক্যে জানায় যে তনুর শাশুড়ি সোনিয়া নিজেই তাদের এই আশঙ্কার কথা জানিয়েছিল। ফলে প্রতিবেশীদের এই কথায় কোনো দ্বিধা ছিল না। তারা অত্যন্ত সহজভাবেই বিশ্বাস করে নিয়েছিল যে তনু মোটেও বাজারের উদ্দেশ্যে বেরিয়ে হারিয়ে যায়নি, বরং সে নিজের ইচ্ছায় অন্য কারোর সঙ্গে চলে গিয়েছে।
এবং পুরো রোশননগর এলাকা তখন তনুর এই পালিয়ে যাওয়ার বিষয়টি এক ধরনের প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছিল। সবাই এটাই বিশ্বাস করেছিল যে তনু পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের জীবনের অন্য পথ বেছে নিয়েছে। তাই এলাকাবাসীদের এই অটল বিশ্বাস আর তনুর চরিত্র নিয়ে লোকমুখে ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর তথ্য শুনে পুলিশের মনেও মুহূর্তের জন্য একটা খটকা লাগে। কিন্তু অরুণের সেই বিধ্বস্ত চেহারা আর তার মায়ের বলা এই তথ্যের মাঝে কোনো ফাঁক খুঁজে না পেয়ে পুলিশ তখন বিষয়টিকে একটি প্রেমের টানে ঘর ছাড়ার কেস হিসাবেই দেখতে শুরু করে। প্রতিবেশীদের মুখে তনুর অন্য কারোর সঙ্গে পালিয়ে যাওয়ার গল্প শোনার পর পুলিশের মনে এক ধরনের বিশ্বাস জন্ম নিলেও তদন্তকারী অফিসারদের মনের কোণে এক গভীর অস্বস্তি ডানা বেঁধেছিল। কারণ তনু যদি সত্যি কারোর হাত ধরে পালিয়ে গিয়ে থাকে তবে সে কোন পথে গেল আর কার সাথে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ এবার সিদ্ধান্ত নেয় যে অরুণ এবং তার বাবার দেওয়া সেই তথ্যের উপরে ভিত্তি করে তারা স্থানীয় বাজারে গিয়ে সরাসরি খোঁজ খবর নেবে। এরপর পুলিশের একটি দল পৌঁছে যায় ফরিদাবাদের সেই ব্যস্ততম বাজার এলাকায়। তনুর ছবি হাতে নিয়ে তারা বাজারের প্রতিটি অলিগলি, ছোট বড় দোকান, এমনকি ফুটপাতের হকারদের কাছেও জিজ্ঞাসাবাদ শুরু করে এবং অরুণের বর্ণনা দেওয়া সেই নির্দিষ্ট রঙের শাড়ি পরা কোনো মহিলাকে ওই দিন কেউ দেখেছিল কিনা তা নিয়ে দফায় দফায় জেরা চালায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা হন্যে হয়ে খোঁজার পরেও বাজারের কোথাও তনুর কোনো চিহ্ন পাওয়া গেল। ফলে জনবহুল সেই বাজারে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে তনুর মতো একজন গৃহবধূ এভাবে গায়েব হয়ে যাওয়াটা পুলিশের কাছে এক বিশাল ধাঁধা হয়ে দাঁড়াল। তাই কোনো চাক্ষুষ প্রমাণ না পেয়ে পুলিশ এবার সিদ্ধান্ত নেয় যে তাদের ডিজিটাল প্রমাণের উপরে নির্ভর করতে হবে। এরপর তারা বাজারের প্রবেশপথ, প্রস্থানের রাস্তা এবং আশেপাশের সবকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের নির্দেশ দেয় এবং শুরু হয় সেই ফুটেজগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করার কাজ। তদন্তকারী অফিসাররা স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তনুর সেই বিশেষ পোশাকটি খুঁজতে থাকেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো বাজারের আসা যাওয়ার প্রধান রাস্তা থেকে শুরু করে ছোট গলি, কোনো একটি সিসিটিভি ক্যামেরার ফ্রেমেও তনুর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। ফলে শহরের এক ব্যস্ত এলাকা থেকে একজন জলজান্ত মানুষকে এভাবে সিসিটিভি ক্যামেরার চোখে ধুলো দিয়ে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যাবে, এটা কিছুতে মানা যাচ্ছিল না। তাই সিসিটিভি ফুটেজে তনুর কোনো হদিশ না মেলায় পুলিশের সেই প্রাথমিক সন্দেহ আরও দৃঢ় হয়। তারা মনে মনে এটাই বিশ্বাস করে নেয় যে তনু হয়তো সচেতনভাবেই পুলিশের চোখ এবং সিসিটিভি ক্যামেরা এড়িয়ে সুপরিকল্পিতভাবে কারোর হাত ধরে লোকচক্ষুর আড়ালে চলে গেছে। শেষমেশ কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ বা খুনের কোনো ক্লু না পেয়ে পুলিশ এই ঘটনাকে একটি সাধারণ প্রেমের টানে পালিয়ে যাওয়া কেস হিসাবেই ধরে নেয়। ফলস্বরূপ তদন্তের গতিও থমকে যায়। ফলে পুলিশ অফিসাররা এই কেসের ফাইলের উপর গুরুত্ব কমিয়ে দিয়ে একরাশ অস্বস্তি নিয়ে থানায় ফিরে আসতে বাধ্য হয়। আর এইভাবেই তনুর নিখোঁজ হওয়ার পর ক্যালেন্ডারের পাতা থেকে একে একে দীর্ঘ 2 মাস পার হয়ে যায়। ফলে পুলিশের ফাইলে কেসটি তখন ধুলো জমা এক সাধারণ পালিয়ে যাওয়ার মামলা হিসাবেই পড়ে থাকে এবং রোশননগর এলাকার মানুষের কাছেও তখন তনু নামটা প্রায় ফিকে হয়ে এসেছে। কিন্তু যে বাবা মা তনুকে তিলে তিলে বড় করেছেন তাদের মন কি এত সহজেই শান্ত হতে পারে? যদিও তনুর শাশুড়ি এবং স্বামী অরুণের দেওয়া সেই অন্যের হাত ধরে পালিয়ে যাওয়া তথ্যটি তারাও এক প্রকার মেনে নিয়েছিল, তবুও মেয়ের কোনো খবর না পেয়ে তাদের মনের অস্থিরতা এক মুহূর্তের জন্য কমল না। সেই অস্থিরতা থেকেই একদিন তনুর বাবা মা সিদ্ধান্ত নেন যে তারা একবার মেয়ের শ্বশুর বাড়িতে যাবে। এরপর অরুণের বাড়িতে পৌঁছানোর পর তনুর বাবা মা দেখল এক বিষণ্ণ পরিবেশ। কারণ মেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে অরুণ এবং তার বাবা মা যেন শোকে পাথর হয়ে আছে। তাদের চোখে মুখে এক গভীর হতাশা এবং তনুর প্রতি এক ধরনের নীরব অভিমান স্পষ্ট লুকিয়ে আছে। এবং তারা তনুর বাবা মায়ের সামনে একটাই কথা বলছিল যে তনু এভাবে ঘর ছেড়ে চলে যাওয়ায় তাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে গেছে এবং এই লোকলজ্জার হাত থেকে তারা কিছুতেই নিস্তার পাচ্ছে না। অরুণের এই বিধ্বস্ত চেহারা আর তার শ্বশুর শাশুড়ির কান্না দেখে তনুর বাবা মায়ের মনে কোনো সন্দেহের অবকাশই ছিল না যে তারা সত্যিই এক গভীর বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন। এবং শ্বশুরালয়ের এমন ভেঙে পড়া অবস্থা দেখে তনুর বাবা মা এক বুক হতাশা নিয়ে স্থির করলেন যে আর এখানে থেকে কোনো লাভ নেই। তারা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির সদর দরজা দিয়ে বাইরে আসছেন। ঠিক তখনই তনুর বাবার নজর
হঠাৎ করে আটকে যায় বাড়ির ঠিক এক পাশে রাস্তার ধারে একটি নির্দিষ্ট জায়গার উপর। তিনি দেখেন সেই জায়গাটি অত্যন্ত যত্ন সহকারে সিমেন্ট দিয়ে নতুন করে ঢালাই করা হয়েছে এবং কৌতূহলবশত তনুর বাবা অরুণের বাবার কাছে জিজ্ঞাসা করেন, এই জায়গাটা হঠাৎ করে এভাবে নতুন করে ঢালাই করলেন যে আপনি, এখানে কিসের কাজ হয়েছে? তখন তনুর শ্বশুর খুব স্বাভাবিক গলায় উত্তর দেয়, এটা একটা নতুন সেপটিক ট্যাঙ্ক বানিয়েছি, বাড়ির ময়লা জল আর ড্রেনের সুবিধার জন্যেই গর্তটা পাকা করে দিয়েছি। শ্বশুরের মুখে এই উত্তর শুনে তনুর বাবা সেই মুহূর্তে আর কিছু বলেননি ঠিকই, কিন্তু তাদের মনের ভিতরে একটা তীব্র খটকা লাগে, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে অরুণের বাড়িতে আগে থেকেই একটি সেপটিক ট্যাঙ্ক বা নর্দমার সুব্যবস্থা ছিল, যেখানে পুরনো ব্যবস্থা ঠিকঠাক কাজও করছে। সেখানে হঠাৎ করে রাস্তার উপর এমন একটি নতুন ট্যাঙ্কের প্রয়োজন পড়ল কেন? আর ঠিক তনুর নিখোঁজ হওয়ার সময়কালেই কেন এই নির্মাণ কাজ করা হলো? সেই মসৃণ ঢালাই আর জমির দিকে তাকিয়ে তনুর বাবার মনের ভিতরে এক সন্দেহের ডানা বাঁধতে শুরু করল। যদিও বাড়ির লোকজনদের সামনে তখন তারা খুব একটা কিছু প্রকাশ করেননি, কিন্তু একরাশ অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে আসার পুরোটা পথ তনুর বাবার মাথায় শুধু ওই নতুন সেপটিক ট্যাঙ্কটির কথাই ঘুরতে থাকে। ফলে সেই রহস্যের এক ভয়ঙ্কর সূত্র যেন হঠাৎ করেই ওই এক চিলতে পাকা করা জমির নিচে উকি দিতে শুরু করে। মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পর তনুর বাবা মায়ের মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল। যদিও তনুর শ্বশুর স্বাভাবিকভাবেই ওটাকে একটি সাধারণ সেপটিক ট্যাঙ্ক বলে এড়িয়ে গিয়েছিল, কিন্তু তনুর বাবার অভিজ্ঞ চোখ সেটা মানতে পারছিল না। কারণ বাড়িতে পুরনো ব্যবস্থা সচল থাকতে হঠাৎ রাস্তার উপর কেন এই নতুন ঢালাই করে, আর কেনই বা নতুন করে এই সেপটিক ট্যাঙ্ক আবার তৈরি হলো? এই খটকা থেকেই তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না এবং তনুর বাবা আবার পাল্লা থানায় গিয়ে হাজির হলেন এবং তদন্তকারী অফিসারদের কাছে সেই রহস্যময় সেপটিক ট্যাঙ্কটির কথা বিস্তারিত জানিয়ে দেন। অবশ্য পুলিশ প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাননি, কারণ তাদের কাছে এটি ছিল একটি সাধারণ পালিয়ে যাওয়ার কেস। কিন্তু তনুর বাবার জোরালো দাবি আর সেই নতুন ঢালাইয়ের রহস্যের টাইমিং দেখে পুলিশ শেষমেশ সিদ্ধান্ত নেয় যে ধুলো জমা সেই ফাইলটিকে তারা আবার নতুন করে খতিয়ে দেখবে। তদন্তের স্বার্থে পুলিশ এবার সেই রাজমিস্ত্রিকে খুঁজে বার করে যে ওই নির্দিষ্ট সময়ে অরুণের বাড়ির সামনে ওই ট্যাঙ্কটি বানিয়েছিল। এরপর সেই রাজমিস্ত্রিকে থানায় ডেকে এনে যখন সেই কাজটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করলো, তখন বেরিয়ে আসে এক অদ্ভুত এবং রহস্যময় তথ্য। রাজমিস্ত্রি পুলিশকে জানায়, স্যার আমি তো অনেক জায়গায় কাজ করি, কিন্তু ওই বাড়ির কাজটা ছিল একটু অন্যরকম। তনুর শ্বশুর ভূপ সিং কাজটা শেষ করার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করছিল, এমনকি পুরো সময় যতক্ষণ আমি গর্ত খুঁড়েছি আর সিমেন্ট দিয়ে ঢালাই করেছি, ভূপ সিং এক মুহূর্তের জন্য ট্যাঙ্কের পাশ থেকে নড়েননি। রোদ হোক বা ক্লান্তি, সে যেন প্রহরীর মতো ওখানে দাঁড়িয়েছিল যতক্ষণ না পর্যন্ত পুরো মুখটা পাকা করে দেওয়া হয়েছে। রাজমিস্ত্রির এই বায়ান শোনার পর পুলিশের অভিজ্ঞ অফিসারদের মনে এবার খটকাটা আরও তীব্র হলো, কারণ একজন গৃহস্থ মানুষ সাধারণত রাজমিস্ত্রিকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কাজে চলে যান, কিন্তু ভূপ সিং কেন অতটা সময় ধরে ওই গর্তের উপর কড়া নজরদারি চালিয়েছিল? এই রহস্যময় আচরণ আর তনুর নিখোঁজ হয়ে যাওয়ার সময়ের এই অদ্ভুত মিল দেখে পুলিশ সিদ্ধান্ত নেয় যে এবার আর ঢিলেমি নয় এবং তারা সরাসরি ভূপ সিংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায়। ফলে যে কেসটি এতদিন বন্ধ হওয়ার পথে ছিল, ফলে সেই কেসের মোড় এবার ঘুরতে শুরু করে এক অজানা অন্ধকারের দিকে। থানায় ডাকার পর ভূপ সিং যখন পুলিশের সামনে এসে বসল, তখন তার চেহারায় এক অদ্ভুত নির্লিপ্ততা। প্রথম দিকের জিজ্ঞাসাবাদে সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সেই পুরনো মুখস্থ গল্পটি আবার পুনরায় তাদের সামনে বলতে শুরু করল এবং পুলিশকে সে বারবার বোঝানোর চেষ্টা করলো যে তার বৌমা তনু বাজারের নাম করে বাড়ি থেকে বার হয়েছিল, কিন্তু আর বাড়িতে ফেরেনি এবং সে হয়তো নিজের ইচ্ছাতেই কারোর সঙ্গে ঘর ছেড়েছে। কিন্তু তদন্তকারী অফিসাররা এবার আর অরুণের বাবার সেই সাজানো গল্পে ভুললেন না। তাই পুলিশের অভিজ্ঞ অফিসাররা এবার সরাসরি সেই রহস্যময় সেপটিক ট্যাঙ্কের প্রসঙ্গটি তার সামনে তুলে ধরলেন এবং তারা ভূপ সিংহের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা এবং কঠোর স্বরে বললেন, দেখুন ভূপ সিং, আপনি যদি সত্যিটা এখনই আমাদের সামনে প্রকাশ না করেন, তবে আমরা আজকের মধ্যেই আপনার বাড়ির সামনে গিয়ে ওই নতুন ঢালাই করা সেপটিক ট্যাঙ্কটি খুঁড়ে ফেলার ব্যবস্থা করব। আর যদি সেই গর্তের ভেতরে আমরা কোনো আপত্তিকর কিছু খুঁজে পাই, তবে আপনার অবস্থা কিন্তু
কল্পনার থেকেও ভয়াবহ হবে। আইনের হাত থেকে আপনাকে তখন কেউ বাঁচাতে পারবে না। আর যদি তা না চান তবে নিজের ভালোর জন্য এখনই সবটা খুলে বলুন। পুলিশের এই সরাসরি হুমকি আর সেই নির্দিষ্ট সেপটিক ট্যাঙ্কের কথা শুনে ভূপ সিংয়ের এতক্ষণের সেই পাথুরে আত্মবিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল এবং গলার স্বর জড়িয়ে এলো। একরাশ নিস্তব্ধতা কাটিয়ে শেষমেশ সেই নরপিশাচ মাথা নিচু করে স্বীকার করল এক ভয়ঙ্কর সত্য। সে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, তনুকে আমিই মেরেছি। মারার পর ওর লাশটা ওই গর্তে ফেলে উপরে মাটি চাপা দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছি। ভূপ সিংয়ের মুখ থেকে এই স্বীকারোক্তি শোনার পর থানার ভেতর এক শ্মশানের মতো নীরবতা নেমে এল। কিন্তু পুলিশের মনে তখন এক বিশাল প্রশ্ন ডানা বাঁধছিল। কারণ তনুর সাথে যদি কোনো অশান্তি হয়েও থাকে তবে সেটা হওয়ার কথা ছিল তার স্বামী অরুণের সাথে। কিন্তু একজন শ্বশুর কেন নিজের বৌমাকে এমন নৃশংসভাবে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলবে? এই রহস্যের জট খুলতে পুলিশ যখন আবার ভূপ সিংকে নতুন করে জেরা শুরু করলো, তখন সে এমন এক জঘন্য আর পৈশাচিক সত্যের কথা বলতে শুরু করলো যা শুনে সেখানে উপস্থিত প্রতিটি পুলিশ অফিসারের পায়ের তলার মাটি সরে গেল। ফলে তনুর নিখোঁজ হওয়ার নেপথ্য যে শুধু একটা সাধারণ খুন ছিল তাই না, বরং তার চেয়েও অনেক বেশি কুৎসিত এবং বীভৎস এক ষড়যন্ত্র লুকিয়েছিল। তা এবার সবার সামনে আসতে শুরু করল। ভূপ সিংহের স্বীকারোক্তির পর পুলিশ যখন তনুর অতীত ঘাঁটতে শুরু করলো, তখন বেরিয়ে এলো এক পরাধীন এবং যন্ত্রণাদায়ক জীবনের গল্প। কারণ সেখান থেকে বছর 3 আগে ধুমধাম করে অরুণের সাথে তনুর বিয়ে হয়েছিল। কিন্তু দুই পরিবারের সম্মতিতে হওয়া এই বিয়েতে তনুর বাবা মা সাধ্যমতো পণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই সেই পণের লোভ তনুর শ্বশুরবাড়ির লোকেদের মন বিষিয়ে তুলতে শুরু করল। ফলে সামান্য ছুতোয় তনুর উপর শুরু হয় অমানবিক মানসিক এবং শারীরিক নির্যাতন। এক পর্যায়ে এই অত্যাচার অসহ্য হয়ে উঠলে তনু বাধ্য হয়ে তার বাবার বাড়িতে ফিরে যায় এবং দীর্ঘ 1 বছর ধরে সে তার বাবার বাড়িতেই ছিল। তনুর পরিবার তখন ভেবেছিল হয়তো এই ভাঙা সম্পর্ক আর জোড়া লাগবে না। কিন্তু তনুর শ্বশুরবাড়ি থেকে বারবার যোগাযোগ করে তার বাবা মায়ের সঙ্গে এবং এক ধরনের আপোষ বা প্রস্তাব দেওয়া হয়। তারা প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তনুর উপর আর কোনো আঁচ আসতে দেবে না তারা। তাই তনুর বাবা ভবিষ্যতের কথা ভেবে এবং সমাজের কথা ভেবে ভয়ে শেষমেশ রাজি হয়ে যান এবং তনুকে পুনরায় অরুণের সংসারে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারা জানতেন না যে তারা তাদের আদরের মেয়েকে আসলেই বাঘের খাঁচায় ফেরত পাঠাচ্ছে। এরপরে তনু যখন দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে ফিরে এলো, তখন থেকেই শুরু হলো এক নীরব এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাইরে থেকে মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে, কিন্তু 4 দেওয়ালের আড়ালে অরুণের পরিবার তনুকে আপদ হিসাবে গণ্য করতে শুরু করেছিল। এরপরে তনু যখন তাদের ওই পৈশাচিক আচরণের প্রতিবাদ করতে শুরু করলো এবং নিজের অধিকারের কথা তুলল, তখন শ্বশুর ভূপ সিং এবং পরিবারের বাকি সদস্যরা মিলে স্থির করলেন যে তনুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কারণ এই হত্যার পরিকল্পনাটি কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং দিনের পর দিন বসে অরুণের বাবা ভূপ সিং, তার শাশুড়ি সোনিয়া এবং তনুর নিজের স্বামী অরুণ মিলে এই নীল নকশা তৈরি করেছিল। তারা এমন এক উপায়ের কথা ভাবছিল যাতে কোনো রক্তপাত বা হইচই ছাড়াই তনুকে চিরতরে শান্ত করে দেওয়া যায় এবং পুলিশের কাছেও যেন কোনো প্রমাণ না থাকে। ঠিক এই পরিকল্পনা থেকেই জন্ম নিয়েছিল সেই দৃশ্যম স্টাইলের অপরাধ করার ভাবনা। তাই তার স্থির করেছিল তনুকে এমনভাবে গায়েব করে দেওয়া হবে যে কেউ কোনোদিন তার হদিশ পাবে না। পরিবারের প্রতিটি সদস্য জানত যে কোন রাতে কোন সময়ে এই পৈশাচিক কাণ্ডটি ঘটানো হবে। ফলে যে মেয়েটি এক বুক আশা নিয়ে পুনরায় সংসার করতে ফিরেছিল, তখন সেই মেয়েটির আপনজনেরাই তার কবরের মাপ নিতে ব্যস্ত ছিল। তারিখটি ছিল 10ই জানুয়ারি 2022। ফরিদাবাদের রসননগর এলাকার সেই বাড়িটি সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা ছিল। পরিকল্পনা মাফিক সেই রাতে তনুর স্বামী অরুণ বাড়িতে ছিল না, কারণ সে তার কাজের ডিউটিতে বেরিয়ে গিয়েছিল।
অন্যদিকে তনুর শাশুড়ি সোনিয়াও একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার নাম করে বাড়ি থেকে দূরেই ছিল। ফলে বাড়িতে তখন তনু আর তার শ্বশুর 60 বছর বয়সী ভূপ সিং। পুরো পরিবার মিলে তনুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল ঠিকই, কিন্তু সেই রাতে ভূপ সিং এর মাথায় চেপেছিল এক বিকৃতি লালসা। রাত যখন গভীর হলো তখন তনুর ঘরে চুপি চুপি ঢুকে পড়ে তার শ্বশুর, যে মানুষটিকে বাবার মতো সম্মান করার কথা, কিন্তু সেই মানুষটি হয়ে উঠল এক ক্ষুধার্ত নেকড়ে। অবশ্য তনু কল্পনাও করতে পারেনি যে তার উপর এমন নরকীয় আক্রমণ হতে পারে। এরপরে ভূপ সিং নিজের বিকৃতি যৌন লালসা চরিতার্থ করার জন্য তনুর উপর ঝাঁপিয়ে পড়ে। অবশ্য পরিবারের বাকি সদস্যদের পরিকল্পনায় হয়তো এটা কেবল খুন হিসাবে প্ল্যানিং করা ছিল, কিন্তু ভূপ সিং নিজের পৈশাচিক আকাঙ্ক্ষা মেটাতে তনুকে বারবার শোষণ করে। তাই তনুর সেই রাতের আর্তনাদ হয়তো সেই 4 দেওয়ালের ভিতরেই আটকে ছিল। এবং শোষণের পর যখন তনু যন্ত্রণায় ছটফট করছিল তখন ভূপ সিং ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে এই ঘটনা জানাজানি হলে তার আর রক্ষে নেই। নিজের অপরাধ ঢাকতে এবং আগের পরিকল্পনা অনুযায়ী তনুকে চিরতরে সরিয়ে দিতে হবে। সে এক টুকরো কাপড় ও দড়ি দিয়ে তনুর গলায় লাগিয়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অবশেষে তনুর প্রাণ পাখি বেরিয়ে যায়। যে ঘরে তনু তার নতুন জীবনের স্বপ্ন দেখছিল সেই ঘরই হয়ে উঠল তার শ্মশান। এরপরে যখন তনুর দেহ নিথর হয়ে যায়, ভূপ সিং এর মনে তখন কোনো অনুশোচনা ছিল না, বরং ছিল কেবল প্রমাণ লোপাটের চেষ্টা। এরপর সে একাই তনুর দেহটি টেনে হিঁচড়ে নিয়ে যায় বাড়ির সেই নির্দিষ্ট অংশে, যেখানে আগে থেকেই গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। অত্যন্ত ঠান্ডা মাথায় সে তনুর দেহটি সেই গর্তে ফেলে দেয় এবং উপর থেকে মাটি চাপা দিয়ে দেয়। এবং পরদিন সকালেই রাজমিস্ত্রি ডেকে সেই জায়গাটি সিমেন্ট দিয়ে পাকা করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কারোর মনে কোনোদিন সন্দেহ না জাগে। ঠিক দৃশ্যম সিনেমার সেই কৌশলের মতোই ভূপ সিং ভেবেছিল যে মাটির নিচে চাপা পড়ে যাবে তার এই জঘন্য পাপের কাহিনী, কিন্তু সে জানতো না যে পাপ কখনোই চাপা পড়ে থাকে না। অবশেষে সত্য একদিন প্রকাশ পেতেই বাধ্য। ভূপ সিংয়ের স্বীকারোক্তির পর পুলিশ আর এক মুহূর্ত দেরি করেনি। তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই সেই অভিশপ্ত সিমেন্টের ঢালাই ভাঙা শুরু হয়। হাতুড়ির প্রতিটা ঘায়ে যখন পাথরগুলো সরাচ্ছিল তখন সেখানে উপস্থিত সবার নিঃশ্বাস যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। অবশেষে মাটির গভীর থেকে যখন তনুর দেহটি বার করে আনা হলো তখন সেই দৃশ্য দেখার মতো শক্তি কারোর ভিতরেই ছিল না। দীর্ঘ 2 মাস ধরে তনুর সেই সুন্দর শরীরটি পুরোপুরি ডিকম্পোজড হয়ে গিয়েছিল। ফলে পচন ধরে শরীরটা কেবল একটি কঙ্কালের অবয়বে পরিণত হয়েছিল। যে মেয়েটি এক বুক স্বপ্ন নিয়ে ওই বাড়িতে দ্বিতীয়বার পা রেখেছিল, শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছিল নিজের শোবার ঘরের পাশের এক অন্ধকার গর্তে। এবার পুলিশ তৎক্ষণাৎ সেই পৈশাচিক শ্বশুর ভূপ সিং এবং স্বামী তরুণ এবং ষড়যন্ত্রে লিপ্ত শাশুড়ি সোনিয়াকে গ্রেপ্তার করে। সত্যি কথা বলতে তাদের গ্রেপ্তার করা হলেও তনুর কি সেই যন্ত্রণাদায়ক মৃত্যু কোনোদিন মুছে ফেলা সম্ভব? প্রিয় দর্শক, তনু রাজপুতের এই কাহিনী কেবল একটি ক্রাইম স্টোরি নয়, বরং এটি আমাদের সমাজের জন্য একটি জলজ্যান্ত সতর্কবার্তা। আমরা প্রায় ভাবি সব ঠিক হয়ে যাবে, অথবা একবার সুযোগ দিয়ে দেখি না, কিন্তু মনে রাখবেন যে সম্পর্কের ভিত একবার বিষিয়ে গেছে এবং যেখানে পণের লালসা আর শারীরিক নির্যাতন নিত্যদিনের সঙ্গী, সেখানে পুনরায় ফিরে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। একটি বছর তনু তার বাবার বাড়িতে নিরাপদ ছিল, কিন্তু সমাজের চাপে এবং সংসারে টিকিয়ে রাখার মিথ্যা আশায় তাকে আবার সেই বাঘের খাঁচায় পাঠিয়ে দেওয়া হলো। ফলাফল আজ তনু আমাদের মাঝে নেই। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে 1000 বার ভাবুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।